তিস্তা প্রকল্প নিয়ে আজকে চীনের পক্ষ থেকে কথা বলা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। আমি সেই প্রসঙ্গটি একটু উল্লেখ করতে চাই। তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধ পেলেই তিস্তা প্রকল্পে কাজ করবে চীন এবং এ বিষয়ে তাদের অবস্থান আগের মতোই রয়েছে। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণের স্বার্থে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে চীন সমর্থন করে। জি, কয়েকটি বিষয়, দুটি বিষয় আছে, তিস্তা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিষয় আছে। সার্বভৌমত্বের বিষয়টি আজ এনেছেন। এর আগ থেকে কিন্তু আমরা এই দুই দেশের পক্ষ থেকে একটা অফার লেটার, যেটা মোটামুটি হয়ে গেছে, আগেও হয়েছে। তো এবার মাননীয় প্রধানমন্ত্রীর সফরের পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। তো তিস্তার বিষয়টি এমনই যে এখানে যখন চীন অংশীজন হয়, ভারতের কাছে সেটা সহ্য হবে না, এটাই স্বাভাবিক। তাদের একতরফা একটা খবরদারি আছে এখানে, ভৌগোলিকভাবে, প্রাকৃতিকভাবে। বাকিটা ছিল কূটনীতির বিষয়। তো কূটনীতির বিষয়টা এখন পরিষ্কার, ভারত সেটা সহ্য হবে না। তাহলে আবার সহ্য তো করতেও হবে, সহ্য তো করছেও ভারত। খুব কম দুঃখে কিন্তু ভিসা চালু করেনি, অর্থাৎ পর্যটক ভিসা। সেটা কেন, যেটা ফুয়াদ ভাই একটু আগে বলছিলেন, তিনি সশস্ত্র বলেছেন, আমি ওই পর্যন্ত যেতে চাই না, কিন্তু মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে, অর্থনৈতিক একটা বিষয় আছে। আমরা কিন্তু ভারতের বিভিন্ন প্রশ্নে ইনকাম সোর্স, বিশেষ করে পর্যটন প্রশ্নে, ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো প্রাসঙ্গিকভাবে খাওয়া দাওয়ার বিষয় আসে, অবস্থানের বিষয় আসে। অর্থাৎ আমাদের এখান থেকে প্রচুর অর্থ তারা পায়। এই অর্থটা কিন্তু ঘাটতি ঘটে গিয়েছিল গত 1.5-2 বছর ধরে ভারত, প্রায় 2 বছর। হ্যাঁ। তো আমাদের দেশের লোকজন কিন্তু চিকিৎসার্থে চীন যেতে শুরু করেছে। আবার দেশীয় বিভিন্ন হাসপাতালের চিকিৎসার মানও কিন্তু ডেভেলপ করেছে গত 1.5-2 বছরে। একসময় তো পেঁয়াজ নিয়েও এসব কথা হতো, এমনকি গরু নিয়েও হতো যে কোরবানি দেওয়া বোধহয় আর সম্ভব হবে না। এখন আমাদের পশু, গরু সহ অন্যান্য পশু কিন্তু সারপ্লাস থাকছে। পেঁয়াজ এখনও 37-38 টাকা কেজিতে আমরা খাচ্ছি। এটা ভাবা যায়নি কিন্তু এক সময়। খুব কষ্ট না হলে ওই সময় প্রধানমন্ত্রী বলতেন না যে পেঁয়াজের বিকল্প কি খাওয়া যায়, অথবা পেঁয়াজ কেটে কেটে সময় এসে আবার এখন নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেটা বলছেন যে বাজার, কিন্তু একটা সময় এসে দেখা যায় আবার শর্টেজ থাকে, টান পড়ে যায়, তখন আবার একেবারে অভ্যন্তরীণ আমরা মোটামুটি সামলাতে পারছি, সামলানো যাচ্ছে। 400 টাকা বা 350-400 টাকা পেঁয়াজ খেতে হচ্ছে না, তো ওই জায়গার থেকে আমরা উতরে উঠেছি। তো ওই রকম একটা বিষয়ে ভারত কি শুধু হিন্দু আর হিন্দি আর হিন্দুস্তান নিয়ে থাকবে কি না, এটা ভারতকে মনে করিয়ে দেওয়ার বিষয় আছে। কারণ বাস্তবতা হচ্ছে, ভারত যতই নির্যাতন করুক, গোস্বা করে আমরা ভৌগোলিক এই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাব, সেটা সম্ভব হয় না। যে অন্য একটা দেশ এখানে চলে আসুক, আমরা অন্য কোনো দিকে চলে যাই, সেটা সম্ভব না। অথবা ভারতকে প্রতিবেশী রাখবো না, অন্য একটা দেশ এনে ওখানে সেট করব, সম্ভব না। কিন্তু এর মধ্য দিয়েও যে কখনো কখনো অর্জন সম্ভব হয়ে যায়, আপনি খেয়াল করুন। ভারত কম দুঃখে এত মিষ্টি কথা বলছে না গত কয়েকদিন, আবার কম দুঃখেও ভিসা চালু করছে না। এরই মধ্যে বাংলাদেশের এখানে বক্তব্য আনা উচিত, তথ্যগত দিকেও আনা উচিত, যে আমাদের দিক থেকে তাদের কীরকম প্রাপ্তি হয়, অর্থনৈতিক প্রাপ্তি। একটা সময় পর্যন্ত, বিশেষ করে 5 আগস্টের আগে একজন উপদেষ্টাও কিন্তু মাঝে মধ্যে বলতেন, সেটা বলে তিনি জনপ্রিয় হয়েছিলেন, যে ভারতীয়রা কিভাবে এখানে কাজ করে, কত বেশি বেতন তারা আমাদের কাছ থেকে পায়, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে। সংখ্যাও বলেছিলেন কয়েকবার। কিন্তু দেখা গেল তিনি যখন উপদেষ্টা হলেন, আগে শুধুই শিক্ষক ছিলেন, উপদেষ্টা যখন হলেন তিনি এই নিয়ে আর কোনো সংখ্যা জানালেন না। অন্তত সংখ্যাটা আমাদেরকে জানিয়ে দিতে পারতেন যে কী পরিমাণ ভারতীয় আমাদের এখানে চাকরি করে উচ্চ বেতনে। কারণ আমরা কি ওখানে চাকরি করতে যাই কেউ? ওখানে এমন কোনো মধু নাই যে ভারতে গিয়ে আমাদের কাজ খুঁজতে হবে। শুধুই ভ্রমণের জন্য, চিকিৎসার জন্য, অথবা একটু একটু চিত্ত বিনোদনের জন্য যাই। তো এরকম অবস্থায় ওনারা উপলব্ধি করেছেন তাদের 140 কোটি আর আমাদের 20 কোটি যোগ হলে 160 কোটিতে একটা সুপার পাওয়ার হয়ে যাবে। আমাদের দিক থেকে আমরা কেউ প্রশ্ন করলাম না যে আমরা যে সংখ্যায় দিক থেকে আরও বেশি একটা সামিট করলাম, সার্ক করলাম, ওটা কোথায়? ওটা কার কারণে বরবাদ হয়ে গেল? সেটার কোনো ফলো আপ নাই কেন? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু বেশ কয়েকবার উচ্চারণ করেছিলেন যে সার্ককে আবার জীবিত করা যায় কিনা, খুব তাগিদ দিয়েছিলেন সেটা। আমরা নির্বাচিত সরকার আসার পর কিন্তু ওই নিয়ে আর কথাবার্তা শুনছি না। তো এরকম একটা অবস্থায় এখনও ভারত কার পক্ষে বেশি করে আছে, কার সাথে একটু হলেও সংযোগ আছে, এইসব আলোচনা কিন্তু আমাদের রাজনীতির ময়দানে ভালো রেটে বেচা বিক্রি হচ্ছে। তো 5 আগস্ট তো ওইটা মোটামুটি আমাদেরকে মানা করে দিয়ে গেছে।
যে না এই মুখিতায় আর হবে না। 5 আগস্ট তো শুধু আওয়ামী লীগের পতন হয়নি, আসলে ভারতেরও কিন্তু একটা নির্মম পতন হয়েছে বাংলাদেশে। ভারত সেটা উপলব্ধি করছে, কিন্তু আমাদের দিক থেকে যে উপলব্ধিতে সম্ভবত এখনো ভালো রকমের ঘাটতি আছে। মিষ্টি মিষ্টি কথা বলা বা ওখানকার আগের কানেকশন আরও পোক্ত করার এই মানসিকতা আমরা দেখছি। আমরা ভুলে যাচ্ছি যে যারা নিয়ে আন্দোলন হয়েছে বা যাকে হটানোর জন্য আন্দোলন হয়েছে তিনি রাজ মেহমান হিসাবে কিন্তু ভারতে আছেন। ওনার তো বক্তব্যই আছে উনি চট করে চলে আসবেন যে কোনো দিন বা হুট করে চলে আসবেন। সম্প্রতি মাত্র তিনি আরেকটা বার্তা দিয়েছেন, এবার আর চট করে বা হুট করে বলেননি, এই ডিসেম্বরের মধ্যে আসবেন। কিন্তু আমরা খেয়াল করছি যে এগুলোকে কেউ কেউ অতি গ্রাহ্য করছেন, কেউ কেউ আবার কিছুই মনে করছেন না। কোনোটাই বোধহয় সঠিক নয়, এটা একটা কঠিন বার্তা। বার্তাটা কীরকম? 23 তারিখে আপনি খেয়াল করেছেন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তাদের কোনো কর্মসূচি ছিল না, কিন্তু তাদের কর্মসূচি সফল করে দিয়েছে বিএনপি এবং জামাত ইসলামী। সারাদিন তারা আওয়ামী লীগ করেছে, সারা বাংলাদেশে তারা এমনকি মাঠে ছিল। 32 নম্বর পর্যন্ত তারা চলে গেছে কর্মসূচি দিতে। বোধহয় এত প্রাসঙ্গিক ছিল না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তারা কেন পালন করবেন? একসময় আমরা দেখতাম যে হরতাল ডাকতো বিএনপি, এটা সফল করতো পুলিশ সহ প্রশাসন, আর যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা। আমরা কিন্তু ওই রকম একটা সিলসিলা এখন আবার দেখছি। তো এটার নেপথ্যে কার কি উস্কানি আছে অথবা কার কি সমীকরণ আছে সেটাও ভাবনায় নেওয়ার দরকার আছে। জি।